আচ্ছা, আপনি কি কোনোদিন কল্পনা করেছেন যে ভবিষ্যতে যদি মানুষদের সব রিসোর্স, তেল, এনার্জি সবকিছু শেষ হয়ে যায়, প্রত্যেকটা দেশ একে অপরের সাথে যুদ্ধ করা শুরু করে, যে যুদ্ধে পরমাণু বোমাও ব্যবহার করা হবে। সো সম্পূর্ণ পৃথিবীর 12টা বাজানোর পর অল্প কিছু মানুষ যারা বেঁচে রয়েছে তারা কিভাবে সার্ভাইভ করবে? ওয়েল, রিয়েল চ্যালেঞ্জ তো তখনই শুরু হয়, কারণ সেখানে লড়াইটা অস্তিত্বের। তো সিনেমার নাম হচ্ছে ফিউরিওসা, এ ম্যাড ম্যাক্স সাগা। 2024 সালের মে মাসে মুক্তি পাওয়া একটা এপিক অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা। নামটা শুনে হয়তো বুঝেই গেছেন যে এটা সেই 2015 সালের ম্যাড ম্যাক্স সিনেমারই আর একটা পার্ট। তবে এই গল্পটা আগে ঘটেছে, অর্থাৎ এই সিনেমাটা হচ্ছে প্রিকুয়েল। তাই আপনারা যদি কেউ সেই 2015 সালের ম্যাড ম্যাক্স সিনেমাটা না দেখে থাকেন বা প্ল্যান করছেন যে সেটা দেখবেন, তো ইট ইজ দ্য বেস্ট টাইম যে আপনি আগে এই সিনেমাটা দেখুন, তারপর সেটা দেখবেন। অন্যান্য ম্যাড ম্যাক্স সিনেমাগুলোর মতন এই সিনেমাটাকে পরিচালনা করেছেন জর্জ মিলার। অন্যান্য বলতে সেই লেট 80 দশকেও বেশ কয়েকটা সিনেমা বেরিয়েছিল। একই সাথে যখন কথা হচ্ছে পরিচালক জর্জ মিলারকে নিয়ে, তো তার 2005 সালের সেই হ্যাপি ফিট সিনেমাটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, যে সিনেমাটা সেই সময় একাডেমি অ্যাওয়ার্ডস পেয়েছিল, অর্থাৎ অস্কার পেয়েছিল। তো যাই হোক, এনাফ হয়েছে, এবার এক্সপ্লেনেশন শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ফিউরিওসা, এ ম্যাড ম্যাক্স সাগা সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো গল্পের শুরুতে আমরা অতীতটা একটু দেখতে পাই যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। এই ইভেন্টটাকে দ্য ফল বলা হয়, যেখানে ইকোনমি, দেশের অর্থনীতি সবকিছু ধসে পড়েছিল। দেশে আর কোনো রিসোর্স নেই, তেল নেই, জল নেই। মানুষেরা তাদের বেসিক নিডসের জন্য যুদ্ধে নেমে পড়ে। যুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করা হয় এবং বর্তমানে এই সম্পূর্ণ দুনিয়াটা একটা ওয়েস্টল্যান্ড, একটা পোস্ট অ্যাপোক্লিপটিক ওয়ার্ল্ড। সো উপর থেকে যখন ম্যাপটা জুম করা হয়, আমরা দেখেই বুঝতে পারি যে এটা অস্ট্রেলিয়া, এবং এই সিনেমায় রয়েছে অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ, যিনি নিজেও একজন অস্ট্রেলিয়ান অ্যাক্টর। যাই হোক, সেই ম্যাপটা জুম করার পর মাঝখানে একটা সবুজ জায়গা আমরা দেখতে পারি, যেটাকে বলা হয় দ্য গ্রিন প্লেস। আসলে গাছপালা দেখা এই মুহূর্তে চাতক পাখির সেই বৃষ্টি দেখার মতন অবস্থা। সো সেই স্থানে আমরা দুটো বাচ্চা মেয়েকে দেখতে পাই, একটা হচ্ছে ফিউরিওসা এবং আর একটা হচ্ছে ভ্যালকারি। তারা দুজনে জঙ্গলে ঘুরছে। ফিউরিওসা সেখানে ফল পাড়ছিল, তবে সেখানে সে কিছু আওয়াজ শুনতে পায়। ভ্যালকারি তাকে মানা করে, তা সত্ত্বেও ফিউরিওসা চরম কিউরিসিটির বসে দেখতে চলে যায় যে কি আছে সেই জঙ্গলে, এবং সে দেখতে পায় যে কিছু বাইকার্স, মানে কিছু রেইডার্স, সেখানে একটা ঘোড়া কাটছে। অ্যাকচুয়ালি যেমনটা বললাম, এই সময় খাদ্য, জল এগুলোর চরম অভাব। মানুষ যেটা পাচ্ছে সেটাই খাচ্ছে। ইভেন এই সিনেমাতে আমরা মানুষদের মধ্যে ক্যানিবালিজমটাও দেখব, অর্থাৎ মানুষ মানুষেরই মাংস খাচ্ছে। ফিউরিওসা সেটা দেখতে পায় এবং সেই মানুষগুলো যে বাইক নিয়ে এসেছে সেই বাইকগুলোকে সে স্যাবোটেজ করতে থাকে, মানে তেলের পাইপগুলো কেটে দেয় যাতে মানুষগুলো সেখান থেকে পালাতে না পারে। যদিও আনফর্চুনেটলি ফিউরিওসা পরে ধরা পড়ে যায়। সে ধরা পড়ে তার বাকি লোকেদের ডাকার জন্য। দেখুন, তারা প্রত্যেকেই জানে যে এটা একটা সিক্রেট জায়গা, এটার ব্যাপারে কেউ জানে না, এবং ফিউরিওসা সেই কারণেই তাদের বাইকগুলোকে অকেজো করে দিচ্ছিল, যাতে কেউ এখান থেকে পালাতে না পারে বা বাইরে খবর না দিতে পারে। তবে ফিউরিওসাও তো ধরা পড়ে যায়। সে একটা বাঁশি বাজিয়ে বাকি মানুষদের অ্যালার্ট করে দিয়েছে, এবং তখন আমরা সেই গ্রিন প্লেসটাকে আরো ভেতর থেকে দেখতে পারি। মানুষের এখানে চাষবাস, গ্রিন এনার্জি, সোলার প্যানেল ইউজ করছে, মানে মোটমাট এই গোটা মরুভূমির মতন দুনিয়ার মাঝখানে একটা ছোট জন্নত তারা বানিয়েছে। তবে সেই স্থানে যে মানুষগুলো বসবাস করে তাদেরকে ভুয়ালিনি বলা হয়। তারা সেই বাঁশির আওয়াজটা শুনতে পায়। তখন ফিউরিওসার মা অর্থাৎ ম্যারি এবং সেই ট্রাইবের যে জেনারেল রয়েছে, তারা দুজন মিলে বেরিয়ে পড়ে ফিউরিওসাকে বাঁচানোর জন্য। সেখানে আমরা এপিক একটা চেস দেখতে পারি। সেই মানুষগুলো বাইকে করে ফিউরিওসাকে কিডন্যাপ করে নিয়েছে, এখান থেকে পালাচ্ছে। অন্যদিকে ম্যারি এবং সেই ভুভালিনি জেনারেল, তারা দুজনই সেই রেইডার্সগুলোর পিছু করেছে। তারা বেশ কিছু রেইডার্সদের আটকায়। অন্যদিকে ফিউরিওসা সে তার বুদ্ধির জোরে একটা বাইককে স্যাবোটেজ করেও দেয়। তবে এই চেসিংটা অনেক লম্বা, যাত্রাটা অনেক বড়। সেই কারণে ফিউরিওসার মা অর্থাৎ ম্যারি হাতে বন্দুক নিয়ে বাইকে চেপে তার মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, এবং সেই বাইকার্সগুলোর পিছু করতে করতে সে একটা স্থানে গিয়ে পৌঁছায়। সে অ্যাকচুয়ালি দূর থেকে নজর রাখছিল দূরবীন দিয়ে। সেখানে লিটারালি সেই বাইকারদের একখানা গ্রুপ রয়েছে, যেখানে সেই ছোট ফিউরিওসাকে নিয়ে যাওয়া হয়। যে কিডন্যাপারটা সেই ফিউরিওসাকে নিয়ে গেছিল তার নাম হচ্ছে টো জ্যাম, যার সাথে আবার রিজডেল পেল নামক আরেকজন মানুষের ঝগড়া লেগে গেছে যে কে ফিউরিওসাকে তাদের বসের কাছে নিয়ে যাবে। কে তাদের বস? তাদের বস হচ্ছে ডিমেন্টাস। যদিও ফিউরিওসা বুদ্ধির জোরে সেই টো জ্যামকে এমনভাবে ফাঁসি দেয় যে বেচারা চরমভাবে আহত হয়। যদিও অবশেষে ফিউরিওসাকে নিয়ে যাওয়া হয় সেই বস ডিমেন্টাসের কাছে, এবং যেটা আর কেউ না, সেটা হচ্ছে সে ক্রিস হেমসওয়ার্থ, যার মেকআপ, অভিনয়, তার ডায়লগসগুলো, গোটা
গোটা সিনেমার লাইমলাইটটা সে একাই নিয়ে নিয়েছে। সো সেখানে একজন অর্গ্যানিক মেকানিক ছিল, মানে মানুষের শরীরের অপারেশন কাটা ছাড়া নানান কাজ সে করে থাকে, যদিও সে কিন্তু কোনো ডাক্তার বা সার্জন না। যাই হোক, সে ফিউরিয়াসাকে ভালো মতন পর্যবেক্ষণ করার পর বুঝতে পারে যে এই মেয়েটা একদম পিওর, পরিষ্কার। অ্যাকচুয়ালি এই ওয়েস্টল্যান্ডে বহু মানুষ নানান রোগে ভুগছে, প্রত্যেকের শরীরই প্রায় অর্ধেক বিষাক্ত। তবে এই মেয়েটা কোথা থেকে এসেছে সেটা তো তারা জানে না, তবে তার শরীর সবকিছু একদম পরিষ্কার, একদম পিওর, কোনো রোগের লক্ষণ নেই। তাদের এখন জানতে হবে যে এই মেয়েটা কোথা থেকে এসেছে। ফিউরিয়াসা তো মুখে কিছু বলবে না, তবে সেই টোজাম নামক সেই মানুষটা যে চরম আহত, তাকে আনা হয়েছে, যে ফিউরিয়াসাকে কিডন্যাপ করেছিল। তবে তার মুখ দিয়ে রক্ত পড়ছে, গলা চিরে গেছে, সে কিছু বলতে পারছে না। সেই কারণে তাকে তার বন্ধুরা উল্টো লটকে দিয়েছে, যাতে সে হাত দিয়ে বুঝাতে পারে যে কোন দিকে তাদেরকে যেতে হবে, কোন দিকে সেই স্বর্গের মতন জায়গাটা রয়েছে যেখানে খাবার জল সবকিছু রয়েছে। তবে ফিউরিয়াসা তখন তাকে এমন এক লাথি দেয় যে সে আর কিছু বলতেই পারে না। আসলে ফিউরিয়াসা এটাই তো চেয়েছিল যে এই মানুষগুলো যাতে সেই স্থানটা অর্থাৎ দ্য গ্রিন প্লেসের ব্যাপারে কিছু নাই জানতে পারে। তবে ডিমেন্টাস সে ফিউরিয়াসাকে কিছু বলে না, বরং তার সাথে ভালো আচরণ করে। তার বাকি লোকেদের সাবধান করে দেয় যে ফিউরিয়াসার অর্থাৎ সেই বাচ্চা মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়। সেই বাচ্চা মেয়েটা কোথা থেকে এসেছে সেটা সে তার মুখ থেকেই শুনবে। অন্যদিকে ফিউরিয়াসার মা অর্থাৎ ম্যারি, সেও তো অনেক দূর থেকে সবকিছু নজর রাখছে। সেখানে চরম এক বালির ঝড় নেমেছে এবং সেটারই সুযোগ নিয়ে সেই ম্যারি ছদ্মবেশে সেই ক্যাম্পে প্রবেশ করেছে তার মেয়েকে বাঁচানোর জন্য। সেখানে আরেকজন মেয়ে ফিউরিয়াসার দেখাশোনা করছিল। ম্যারি যখন তাকে হত্যা করার চেষ্টা করে তখন সেই মেয়েটা তার কাছে ক্ষমা চায়। সে জানে যে সেও তো একটা মা, সেই কারণে ম্যারি দয়ায় পড়ে তাকে তো ছেড়ে দেয়, যেটা তার সব থেকে বড় ভুল ছিল, কারণ সে সেই টেন্টের বাইরে বেরিয়েই বাকি লোকেদের খবর দিয়ে দেয়। সেখান থেকে পালানোর দরুন ম্যারি আহত হয়। তারা বেশ কিছুটা দূরে চলে গেছে। চারিদিকে বালির ঝড়, হয়তো ভেবেছে যে তারা বেঁচে যাবে, তবে একদমই না। তাদের কাছে ছিল কুকুর, যে গন্ধ শুকে শুকে তাদেরকে ট্র্যাক করছে। ম্যারি জানে যে সে বেশিক্ষণ পালাতে পারবে না, সে আহত এবং অবশ্যই সেই কুকুরটা তার রক্তের গন্ধটা পেয়ে গেছে। সেই কারণে সে এখানে অপেক্ষা করবে এবং তার মেয়েকে বাইকটা দিয়ে পাঠিয়ে দেয় সেখান থেকে পালানোর জন্য। সে ফিউরিয়াসার হাতে একটা বীজও দিয়ে দেয়, যেটার গুরুত্ব তাদের কাছে অনেক বেশি। অ্যাকচুয়ালি এই গাছপালা, সবুজ, এইগুলোর জন্যই তো সেই গ্রিন প্লেসটা একটা ছোটখাটো স্বর্গ। এখন ফিউরিয়াসাকে তার নিজের রাস্তা খুঁজে, মানে আকাশের তারা দেখে সেই স্থানে গিয়ে পৌঁছাতে হবে। পরে ফিউরিয়াসার মা অর্থাৎ ম্যারি একা সেই সম্পূর্ণ বাইকার হোডকে আটকানোর চেষ্টা করে, তবে সেটা একেবারেই অসম্ভব, সে ধরা পড়ে যায়। অন্যদিকে ফিউরিয়াসা তার মায়ের সেই দুর্দশা দেখে আবারও ফিরে আসে, যেটা তার সব থেকে বড় ভুল ছিল। ডিমেন্টাস তাকে ধরে নিয়েছে এবং তাকে একটাই প্রশ্ন করে যে সে কোথা থেকে এসেছে। সে যদি বলে দেয় তাহলে সে তার মাকে ছেড়ে দেবে। ফিউরিয়াসাকে শুধু আঙ্গুল দিয়ে দেখাতে হবে যে কোন দিকে তাদেরকে যেতে হবে। তবে ফিউরিয়াসা তো বলে না, তার মায়ের উপর অত্যাচার করা হচ্ছে এবং তাকে হত্যা করা হয়। ফিউরিয়াসার চোখে জল, এবং সেখানে একটা হিস্ট্রিম্যান ছিল যে এক্সপ্লেইন করে যে এই চোখের জল জিনিসটা আসলে কি। আসলে এই সময়কালটা বর্তমান দুনিয়া থেকে অনেক পরে। তো বর্তমানে শিক্ষা নলেজের কোনো ধারণাই নেই তাদের কাছে। যে বই খাতা পুঁথি সব ছিল সেগুলো তো তারা জ্বালিয়ে দিয়েছে। তবে এই হিস্ট্রিম্যানগুলো রয়েছে যারা অতীতের নলেজগুলো এখনো নিজেদের কাছে রেখে দিয়েছে। কিছু কিছু নলেজ তারা মনে রেখেছে, কিছু কিছু জিনিস তারা তাদের সারা শরীরে খোদাই করে লিখেছে, এবং এই ওয়েস্টল্যান্ডে এই মানুষগুলোর অনেক গুরুত্বও রয়েছে। তারপরে অনেকটা সময় কেটে যায়। ফিউরিয়াসা এখন ডিমেন্টাসের সাথেই রয়েছে। সে এখনো একটা কথাও বলেনি এবং ডিমেন্টাস হয়তো ভেবেছে যে সে হয়তো কথাই বলে না। সময় কাটতে থাকে, আমরা ডিমেন্টাসের আরো নিষ্ঠুরতা দেখতে পারি। তার সেই বাইকার গ্যাং থেকে বেশ কিছু মানুষ পালাচ্ছিল। ডিমেন্টাস অবশেষে তাদেরকে ধরে। যে মানুষগুলো পালাচ্ছিল তাদের যে লিডার রয়েছে তাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে। তার হাত পা 4-5টা বাইকের সাথে বেঁধে দেওয়া হয়েছে। যে মানুষগুলো পালাচ্ছিল তাদেরকে বাঁচার একটা সুযোগ দেওয়া হবে এবং তারা আবার ডিমেন্টাসের সাথে একসাথে চলতে পারবে যদি তারা তাদের বসকে হত্যা করে। এখন সেখানে তো মাত্র 5টা বাইক রয়েছে, যে বাইকে মাত্র 5 জনই চড়তে পারবে। তবে লোকের সংখ্যা তো বেশি, সেই কারণে তাদের নিজেদের মধ্যে লড়াই করতে হবে। যে 5 জন বেঁচে থাকে তারা সেই 5টা বাইকে বসে এবং সেই বাইক নিয়ে টানা শুরু করে, যে বাইকগুলোর সাথে তাদের বসের হাত পাগুলো বাঁধা ছিল, এবং সেই মানুষটার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ডিমেন্টাস চায় যে এই জিনিসগুলো ফিউরিয়াসা নিজের চোখে দেখুক। ডিমেন্টাস তার সেই ছোট টেডিটা তাকে দিয়ে দেয় এবং তার নাম দিয়ে দেয় হচ্ছে লিল ডি, অর্থাৎ লিটল ডিমেন্টাস। রাতের বেলায় যে মানুষগুলোকে তারা হত্যা করেছে তাদেরই মাংসগুলো তারা খাচ্ছে। যেমনটা বললাম, এখন মানুষেরা ক্যানিবালিজমটাকেও বেছে নিয়েছে, বা কিছু খেয়ে বেঁচে তো থাকতে হবে, এবং সেই রান্নাটা বানিয়েওছে সেই দ্য অর্গ্যানিক মেকানিক। সো প্রতিদিন ডিমেন্টাস তার সম্পূর্ণ বাইকার টিম নিয়ে, তার সম্পূর্ণ বাইকার রোড নিয়ে বাইরে বেরোয় নতুন শিকারের উদ্দেশ্যে, এবং পিছনে একটা খাঁচা মতন ছিল যেখানে ফিউরিয়াসা এবং সেই হিস্ট্রিম্যানকে রাখা হয়েছে।
সেই হিস্ট্রিম্যান ফিউরিয়াসাকে তার মতন শিক্ষা দেওয়ারই চেষ্টা করে যাতে সেও ভবিষ্যতে একটা হিস্ট্রিম্যানে পরিণত হয়। তবে ফিউরিয়াসার সেগুলোতে কোনো ইন্টারেস্ট নেই। তবে রাতের বেলা যখন সবাই ঘুমাচ্ছিল তখন ফিউরিয়াসা তার হাতে একটা তারার ছবি আঁকে, মানে ট্যাটু করতে থাকে, যেটা হচ্ছে অ্যাস্ট্রোনেভিগেশন। আপনি তারা দেখে দিক নির্ণয় করতে পারবেন, কারণ অবশ্যই ফিউরিয়াসাকে নিজের বাড়িতেও তো পৌঁছাতে হবে। সো এরকমই পরের দিন যাত্রা করতে করতে তারা আকাশে একটা লাল ধোঁয়া দেখতে পারে, একটা ফ্লেয়ার, এবং সেখানে পৌঁছে তারা একটা অদ্ভুত ছেলেকে দেখতে পায়। এদেরকে বলা হয় ওয়ার বয়েজ। এরা এক টাইপের যোদ্ধা। সো সেই ছেলেটা ভেবেছে যে সে মারা গিয়েছে এবং বর্তমানে ভ্যালহ্যালাতে পৌঁছে গেছে। ভ্যালহ্যালা হচ্ছে সেই স্থান যেখানে সাহসী নর্স যোদ্ধারা মৃত্যুর পরে পৌঁছাতো। যাই হোক, সেই ওয়ার বয়েসটা প্রচণ্ড বোকা ছিল। সে তো ভেবেছে সে ভ্যালহালাতে পৌঁছালে সেখানে আনলিমিটেড খাবার জল সব কিছু পাবে। তবে এই মরুভূমির মতন দুনিয়াতে আর একটা স্থানও রয়েছে যেখানে সব কিছু পাওয়া যাবে, এবং সেটা হচ্ছে সিটাডেল, যেখান থেকে এই ওয়ার বয়েসটা এসেছে। তবে কোথায় সেটা? ওয়েল, এই ছেলেটা এখন ডিমেন্টাসকে সেইখানে নিয়ে যায়। বাই দ্য ওয়ে, আবারও বলছি যে ভিলেন চরিত্রে ক্রিস হেমসওয়ার্থ জাস্ট আগুন ছিল এই সিনেমাতে। জাস্ট তার লুকসটা দেখুন, তার মেকআপ, তার এক্সপ্রেশন দেখে একটা প্রপার ভিলেনিশ ভাইবস আসছে এখানে। সো যাই হোক, তারা সেই স্থানে গিয়ে পৌঁছায় যেটার নাম হচ্ছে সিটাডেল, যেটা এই মরুভূমির মতন দুনিয়ার প্রথম একটা ফোর্ট। অ্যাকচুয়ালি এখানে টোটাল 3টে দুর্গ রয়েছে, 3টে ফোর্ট্রেস রয়েছে। প্রথমটা হচ্ছে এটা, বাকি দুটোর ব্যাপারেও আমরা একটু বাদে জানবো। সো সেখানে আমরা বহু গরিব মানুষকে দেখতে পাই যারা ছোটোখাটো তাঁবু এবং মাটির নিচে গর্ত করে বসবাস করে। তাদের লাইফস্টাইল খুবই বাজে এবং এদেরকে দ্য রেচেড বলা হয়। এবং এই মানুষগুলো সারা জীবন স্বপ্ন দেখে যে কবে তারা লিফটে করে সেই উপরে সেই ফোর্ট্রেসে যেতে পারবে বা সেই সিটাডেলে যেতে পারবে। সো ডিমেন্টাস তার সম্পূর্ণ গ্রুপ নিয়ে সেখানে চলে এসেছে এবং সে লিটারালি পলিটিক্স, রাজনীতি করা এখানে শুরু করে। সেখানে উপস্থিত সেই মানুষগুলোকে উস্কানো শুরু করে যে তোমরা যে মানুষের কথা শোনো সে তোমাদের কি দিয়েছে? কিছুই তো দেয়নি, তোমরা না খেতে পেয়ে মারা যাচ্ছ। ডিমেন্টাস সে মানুষগুলোকে উস্কাতে থাকে যে তাদের যে লিডার রয়েছে তার দাসত্ব যাতে তারা না মানে, তারা যাতে ডিমেন্টাসের সাথে হাত মেলায় এবং তারা একত্রে এই সম্পূর্ণ স্থানটা রাজ করবে। এখানে যা খাবার জল রয়েছে ডিমেন্টাস সেটা প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করবে, মানে যেভাবে মানুষদের মগজ ধলাই করা চায় আর কি। তবে এই কথাগুলো সেখানের যে বস রয়েছে সে একদমই পছন্দ করে না। তবে কে সেখানকার বস? সেটা হচ্ছে ইমোর্টান জো। যদিও তার একটা নামও ছিল কর্নেল জোসেফ মুর, যিনি একজন কর্নেল ছিল, একজন সৈনিক ছিল। তবে ডিমেন্টাসের এসব বাদরামি তার একদমই পছন্দ না। সে ডিমেন্টাসকে সাবধান করে দেয় যে এখান থেকে পালানোর জন্য। তবে ডিমেন্টাস কেন পালাবে? ওয়েল, তাদের কাছে যে সৈন্যগুলো রয়েছে যাদেরকে ওয়ার বয়েজ বলা হয় তারা তাদের মৃত্যু ভয় পায় না। সে ডিমেন্টাসকে বলে যে এই ওয়ার বয়েজগুলোর মধ্যে যে কোনো একজনকে চুজ করতে। তারা যখন চুজ করে আমরা দেখতে পারি যে সেই ওয়ার বয়েজটা নির্দ্বিধায় উপর থেকে নিচে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। তাদের হাতে আমরা এক টাইপের বর্ষা, এক টাইপের স্পেয়ার দেখতে পারি, যেটাকে তারা থান্ডারস্টিক বলে। বেসিক্যালি সেই স্পেয়ারটার মুখে এক টাইপের এক্সপ্লোসিভ লাগানো থাকে যেটা ছুঁড়ে মারলে ব্লাস্ট হয়। সো এটার মাধ্যমে সেই ইমোর্টান জো ডিমেন্টাসকে বুঝিয়ে দেয় যে তার এই হাজারো হাজারো সৈন্য তার জাস্ট একটা আদেশে নিজের জীবনও দিয়ে দিতে পারে। ওয়েল, সেখানে ইমোর্টান জোয়ের 2 ছেলেকে আমরা দেখতে পারি, রেক্টাস এবং ক্রটাস, যারা ডিমেন্টাসকে জানিয়ে যায় যে তারা এখানে এসে ভুল করেছে, এখন তারা মরবে। এবং সেই ওয়ার বয়েজরা সেখানে আক্রমণ করা শুরু করে। যেমনটা বললাম, সেই ওয়ার বয়েজগুলোর মধ্যে কোনো ভয় নেই। ইমোর্টান জোই তাদের এমনভাবে মগজ ধোলাই করেছে যে তারা মনে করে যে জীবন দিতে পারলেই তারা ভ্যালহালাতে গিয়ে পৌঁছাবে আর কি। সেখানে চরম আক্রমণ শুরু হয় এবং বাধ্য হয়ে ডিমেন্টাস তার লোকজনদের নিয়ে কোনো মতে সেখান থেকে পালায়। সেখানে পালানোর দরুন ফিউরিয়াসাকে কিছু মানুষই আন্ডারগ্রাউন্ডে টেনে নেয়, যেখানে সে রেচেড সে গরিব মানুষগুলো বসবাস করে। এবং সেখানে আমরা দেখতে পাই যে বেশ কিছু মানুষের হাত পা ঝুলছে। এটার থেকে আমরা বুঝতে পারি যে এই স্থানে এই মানুষগুলোর অবস্থা কতটা খারাপ, এদের কাছে খাবার নেই। সেই ফোর্ট্রেসে আমরা 3টে পাইপ লক্ষ্য করতে পারি যেখান থেকে জল পাস করা হয়। অ্যাকচুয়ালি এই সম্পূর্ণ ফোর্ট্রেসটা একটা অ্যাকুয়াফিয়ারের উপরে তৈরি রয়েছে। এখন তাদের কাছে জল আছে মানে তাদের কাছে এই শক্তি। হয়তো মাসে একবার কি কখনো কখনো ইমোর্টান জোই তার সেই পাম্পটা খুলে দেয় যেখান থেকে জলগুলো পড়ে এবং সেই মানুষগুলো একদম হিংস্র জন্তুর মতন ঝাঁপিয়ে পড়ে জাস্ট 1 ফোঁটা জল পাওয়ার জন্য। যাই হোক, ডিমেন্টাস তো অবশেষে সেখান থেকে পালায়। তবে অত সহজে তো সে হার মানবে না। সেই মরুভূমিতে আর একটা ফোর্ট্রেসও রয়েছে, সেটা হচ্ছে গ্যাস টাউন, যেখান থেকে তেল গ্যাসোলিনগুলো সেই সিটাডেলে ট্রান্সফার করা হয়। এবং ডিমেন্টাস প্ল্যান করেছে যে সেই সম্পূর্ণ গ্যাস টাউনটাই দখল করবে। এবং সিটাডেল থেকে যে তেলের গাড়িটা সেই গ্যাস টাউনের উদ্দেশ্যে যাচ্ছিল তার উপরে ডিমেন্টাস হামলা করে দেয়। সেই ওয়ার বয়েজগুলোকে হত্যা করে দেয়, গাড়িটা কবজা করে নেয় এবং সেই গাড়িটা চালিয়ে তারা সেই গ্যাস টাউনের উদ্দেশ্যে যাচ্ছে, যাতে সেই গ্যাস টাউনের দরজাটা খুলে দেয় এবং তারা যাতে ভেতরে প্রবেশ করতে পারে, কারণ সম্পূর্ণ জায়গাটা তো ঘেরা।
ডিমেন্টাসকে এই লড়াইতে সাহায্য করছিল আর একটা গ্রুপ, যাদেরকে মর্টিফ্লায়ার্সও বলা হয়, যাদের বস হচ্ছে অক্টোবস। ডিমেন্টাসের কথা অনুযায়ী সেই অক্টোপাস তার বেশ কিছু লোকদের সেই ওয়ারবস সাজিয়ে সেই গাড়ির উপর চাপিয়ে নিয়ে যাচ্ছে এবং প্ল্যান অনুযায়ী তারা সেখানে নাটক করা শুরু করে। জিনিসটাকে দেখে মনে হচ্ছে যেন সেই ট্যাঙ্কারের উপরে আক্রমণ হয়েছে, তবে সেটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছিল না। সেই গ্যাস টাউন থেকে যে নজর রাখছিল সে ভেবেছে যে হয়তো রেইডার্সদের এটা কোনো প্ল্যান সেই গ্যাস টাউনে প্রবেশ করার। এখন ডিমেন্টাস তো বুঝতে পারে যে জিনিসটাকে যদি অরিজিনাল না দেখতে লাগে তাহলে তো কেউ বিশ্বাস করবে না। সেই কারণে ডিমেন্টাস তার লোকেদের আদেশ দেয় যে তার নিজেদের লোকেদের উপরই আক্রমণ করার জন্য, অর্থাৎ যে মানুষগুলো সেই ওয়ার বয়স সেজে রয়েছে। যেটা দেখতে পেয়ে সেই অক্টোপাস প্রচণ্ড রেগে যায় এবং এখানেই ডিমেন্টাসের সাথে তার ঝামেলাটা লাগে। অ্যাকচুয়ালি সেই মানুষগুলো যারা ওয়ারবস সেজে রয়েছে তারা তো সেই অক্টোপাসের মানুষ। সে তো ভাবতেই পারেনি যে ডিমেন্টাস তার নিজের স্বার্থের জন্য তার নিজেদেরই লোকেদের সাথে এরকম করবে। যাই হোক, ডিমেন্টাসের প্ল্যান সাকসেস হয়। সেই গ্যাস টাউনের গেটটা তো খুলে দেওয়া হয় যাতে সেই ট্যাঙ্কারটা ভেতরে প্রবেশ করতে পারে, তবে সেই ট্যাঙ্কারের মধ্যে ডিমেন্টাসের লোকেরা লুকিয়েছিল যারা সময় মতন সম্পূর্ণ গ্যাস টাউনটাই দখল করে নিয়েছে। অন্যদিকে সেই সিটাডেলে আমরা দেখি সেই প্ল্যাটফর্মটা সেই লিফটের নিচে নামানো হয়। আমরা দেখতে পাই সেই গরিব মানুষগুলো সেটাতে চড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, তবে সবাইকে তো নেওয়া হয় না। কিছু স্বাস্থ্যবান মহিলাদের নেওয়া হয়, কিছু বাচ্চাদের নেওয়া হয় যাদের হেলথ ভালো রয়েছে, মানে যারা একটু স্বাস্থ্যবান, এবং সেই মানুষগুলো যারা খুব খাটতে পারবে। যে বাচ্চাগুলোকে নেওয়া হয় পরবর্তীকালে এদেরকে ট্রেনিং দিয়ে এই ওয়ার বয়েজে পরিণত করা হয়। সো সময় মতন ডিমেন্টাসের একজন লোক সেখানে একটা বার্তা এনেছে, সেই বার্তাটা ইমোর্টান জো এর জন্য। ইমোর্টান জো যখন সেই বার্তাটা দেখেছে দেখতে পায় যে তাদের সেই গ্যাস টাউনে আক্রমণ হয়েছে। আসলে যেমনটা বললাম 3টে ফোর্ট্রেসের মধ্যেই কানেকশন রয়েছে। ইমোর্টান জোই হচ্ছে 3টের উপরেই রাজ করছে। ডিমেন্টাস দাবি করেছে যে সে সেই জো বা সেই সিটাডেলের সাথে একটা চুক্তি করতে চায়। অন্যদিকে জো তো প্ল্যান করেছে যে আসুক তারা চুক্তি করতে, তাদের সাথে কথা বলবে। জো তাদের সব কথাও শুনবে এবং লাস্টে তাদেরকে হত্যা করে দেবে। তবে ডিমেন্টাস তো অত বোকা না। সেই গ্যাস টাউনের যে লোকটা যে হেড ছিল বা সেখানকার যে কিং বলতে পারি, তাকে ধরে এনেছে। তার মাথার পিছনে একটা স্পেয়ারের মতন জিনিস ছিল, একটা মিস্টেকস হলে সে মারা যাবে। একই সাথে সম্পূর্ণ গ্যাস টাউনে তারা বোম লাগিয়ে এসেছে। তো এই মানুষগুলো যদি সময় মতো না ফেরে তাহলে সম্পূর্ণ গ্যাস টাউনটাকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে। তাই ইমোর্টান জো অবশ্যই এই মানুষগুলোকে তো হত্যা করতে পারবে না। সো ডিমেন্টাস তার দাবিটা রাখে, সে সেই গ্যাস টাউনের উপরে রাজ করবে। দ্বিতীয়বার সে সেই ইমোর্টান জোয়ের কোনো লোক বা তাদের সেই ট্যাঙ্কারের উপরে আক্রমণ করবে না, সেটাকে প্রোটেক্ট করবে এবং সময় মতন সে তেলও পাঠাবে। তার পরিবর্তে তার জল এবং কিছু সবজি প্রয়োজন তার লোকেদের খাওয়ানোর জন্য অবভিয়াসলি। সো জোয়ের হাতে তো কোনো রাস্তা নেই, সে অবশ্যই এই চুক্তিটা মেনে নেয়। তবে তারও একটা শর্ত রয়েছে। সে ডিমেন্টাসের সাথে সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পারে যে কোনো কথাই বলিনি, অর্থাৎ ফিউরিওসা। ডিমেন্টাসকে জিজ্ঞেস করে এটা কে। ডিমেন্টাস জানায় যে এটা তার মেয়ে, তবে তাকে তো কোনোভাবেই ডিমেন্টাসের মতন দেখতে না। ডিমেন্টাস জানায় যে মেয়েটাকে তার মায়ের মতন দেখতে হয়েছে যে মারা গিয়েছে অ্যাকচুয়ালি। তবে এটা তো সত্য কথা না। জো যখন জিজ্ঞেস করে সেই ছোট মেয়েটাকে যে কি হয়েছে, তখন ফাইনালি ফিউরিওসা কথা বলে ওঠে, যেটা শুনতে পেয়ে ডিমেন্টাস অবাক হয়ে যায়, কারণ এতদিন এই বাচ্চা মেয়েটা কোনো কথাই বলেনি। সে জানায় যে ডিমেন্টাস তার পিতা না এবং তার মাকে এই ডিমেন্টাসই হত্যা করেছে। সেই ইমোর্টান জো সেই বাচ্চা মেয়েটাকে তার সাথে রাখতে চায় এবং তার একটা স্ত্রী বানাতে চায় ভবিষ্যতে। বাচ্চাটা একদম হেলদি। একই সাথে ডিমেন্টাসের সাথে সেই যে মানুষটা ছিল না, দ্য অর্গ্যানিক মেকানিক, তাকেও তার সাথে রেখে দেয়, কারণ এই মানুষটাও অনেক কাজে আসবে। সো অবশেষে তাদের ডিল ফাইনাল হয়। ডিমেন্টাস এখন সেই গ্যাস টাউনে রাজ করবে এবং তাদের মধ্যে যে কন্ডিশনসগুলো হয়েছিল সেগুলো সে মেনে চলবে। সো তারপরে আমরা ইমোর্টান জোয়ের 5টা স্ত্রীকে দেখতে পাই, একজন অন্তঃসত্ত্বা এবং বাচ্চার জন্ম দিচ্ছে। ছোট ফিউরিওসা সেখানে উপস্থিত ছিল, যার উপরে সেই জোয়ের আরেক ছেলে অর্থাৎ রিক্টাস তার আবার নজর পড়েছে। যাই হোক, সেখানে আমরা বহু মেয়েদের দেখতে পাই যাদেরকে বেসিক্যালি ব্রিডার হিসাবে ইউজ করা হয়। তাদের একমাত্র কাজ হচ্ছে বাচ্চাদের জন্ম দেওয়া। তবে সেখানে একটা বিকলাঙ্গ বাচ্চা জন্ম নেয়, যেটা দেখে জো তো একদমই খুশি না। অন্যদিকে রিক্টাস, যার নজরটা পড়েছে সেই ফিউরিওসার উপরে, ফিউরিওসা নিজের চুলটা কেটে নেয় যাতে রিক্টাস সেটা ধরতে না পারে, যাতে তাকে একটু অন্য রকমের লাগে দেখতে। রাতের বেলা রিক্টাস যখন তাকে ধরার চেষ্টা করে তখন ফিউরিওসা কোনো মতে পালায়, মানে পালায় বলতে সে লুকিয়ে থাকে। রিক্টাস তাকে খুঁজে তো পায় না। যাই হোক, ফিউরিওসা সেই সিটাডেলের মধ্যেই ছদ্মবেশে এতদিন সার্ভাইভ করেছে। সে যে একটা মেয়ে এটা কাউকে বুঝতে দেয়নি, প্রত্যেকে তাকে একটা ছেলেই মনে করেছে। বহু মানুষকে নানান সাহায্য করেছে, অ্যাকচুয়ালি তাকে সবাই ওয়ারপাপস মনে করছে। যেমনটা জানেন যে নিচে সেই গরিব মানুষগুলোর মধ্যে থেকে যে বাচ্চাগুলোকে নিয়ে নেওয়া হয় যাদেরকে ভবিষ্যতে একটা যোদ্ধা বানানো হবে। ছোটবেলা থেকে তাদের ট্রেনিং শুরু হয়, বয়সটা যখন তাদের কম তখন তাদেরকে ওয়ারপাপস বলা হয় এবং বড় হয়ে গেলে তারা ওয়ার বয়েজে পরিণত হয়। সো সেখানে ফিউরিওসা নানান ট্রেনিং নিচ্ছে। আমরা জানতে পারি যে সেখানে একটা গাড়ি তৈরি করা হচ্ছে মডিফাই করে, যেটা এই ওয়েস্টল্যান্ডে রাজ করবে।
বাই দ্য ওয়ে এই ওয়ারপাসদের নানান ধরনের মেকানিক্যাল ট্রেনিং দেওয়া হয়। তাদের ধর্ম বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে যন্ত্র। সেই কারণে তারা যন্ত্রটাকে লিটারেলি ধর্ম মনে করে এবং সেটাকে পূজ্য করে। তাদের যে ধর্মীয় গ্রুপটা রয়েছে বা যে কাল্টটা রয়েছে সেটাকে বলা হয় কাল্ট অফ VA। যদিও এখানকার অধিকাংশ মানুষ বা এই ওয়ারপাসগুলো নানান রোগে মারা যায়, ক্যান্সার হয় ইত্যাদি জিনিস, তাদের মাঝে মাঝে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়, অর্থাৎ রক্তের প্রয়োজন হয়, যেগুলোর ব্যাপারে আমরা পরবর্তী সিনেমাতে ডিসকাস করব। তো ফিউরিওসা সেখানে ছদ্মবেশে রয়েছে, সে কারোর সাথে কথা বলে না, সবাই জানে যে সে একজন বোবা। এবং সেখানে আমরা আরেকজন মানুষকেও দেখতে পাই যার নাম হচ্ছে প্রেটোরিয়ান জ্যাক। সে হচ্ছে একটা চরম ড্রাইভার, তার অনেক সুনাম রয়েছে কারণ সে প্রতিবার সেই গাড়িটাকে সাকসেসফুলি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। কারণ যেমনটা জানেন যে এই রাস্তাটা খুবই বিপজ্জনক, তারা গাড়ি নিয়ে বেরোলেই তার উপর আক্রমণ হবে। তবে সেই জ্যাক কোনো বাড়ি খালি হাতে ফেরেনি। সো তার মাথায় গ্রিজ দিয়ে কালো রং করা, আমরা ফিউরিওসার কপালেও সেম জিনিসটা দেখি। এটা হচ্ছে বেসিক্যালি একটা র্যাঙ্কিং সিস্টেম, মানে এই ওয়ার বয়েসগুলো ধীরে ধীরে যখন অভিজ্ঞতা অর্জন করে তাদের র্যাঙ্ক আরও চেঞ্জ হতে থাকে, মানে পদোন্নতি যেটাকে আমরা বলি। সো তারা সেখানে একটা দুর্দান্ত যন্ত্র বানিয়েছে, যেমনটা বলছিলাম একটা দুর্দান্ত ট্রাক, যেটাকে তারা দ্য ওয়াররিগ বলে ডাকে। সেটার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কেনওয়ার্ড W900। সো তাদের কাজ হচ্ছে সেখান থেকে শাকসবজি জল নিয়ে সেই গ্যাস টাউনে পৌঁছানো। তবে মাঝের রাস্তাটা খুবই বিপজ্জনক, কারণ সেই মর্টিফ্লায়ার্সরা প্রায় সেখানে আক্রমণ করে। মর্টিফ্লায়ার্স কারা মনে আছে তো? ডিমেন্টাসের সেই গ্রুপটা যাদের বস ছিল অক্টোবস, যে ডিমেন্টাসের গ্রুপ থেকে আলাদা হয়ে গেছিল, তারা এখন মাঝখানে এই রেড করে বেড়ায়, আক্রমণ চালিয়ে বেড়ায়। অন্যদিকে সেই ওয়াররিগের সাথে থাকা সেই ওয়ার বয়েসগুলো, যারা কোনো ধরনের ঝামেলা দেখতে পেলেই খুশি হয়, মানে একটা যুদ্ধ হলে তাদের মন একেবারে আনন্দে ভরে যায়। আর সেখানে একটা এপিক ফাইট হয়, যেটাকে আমি রিয়েলি বলে প্রকাশ করতে পারবো না। মানে আমরা রিসেন্ট বর্তমানে হলিউড সিনেমায় যেমনটা দেখে থাকি যে সব কিছু VFX এর উপরে ছেড়ে দিচ্ছে, বাট কিছু কিছু সিনেমা না ভালো লাগে যেখানে প্রপার স্টান্ট ইউজ করা হয়, যেখানে মানুষ খেটে জিনিসগুলো করে। পরিচালকের একটা ভিশন থাকে, একটা প্রপার অ্যাকশন সিকোয়েন্সটাকে দারুণভাবে এক্সিকিউট করাটা খুব ইজি ব্যাপার না। সেই মডিফ্লায়ার্সরা সেখানে আক্রমণ করেছে, যেখানে ওয়ার বয়েজরা তাদের সাথে লড়ছে। যেভাবেই হোক সেই ওয়াররিগটা ধ্বংস হলে চলবে না। ফিউরিওসাও সেখানে চলে যায় সাহায্য করার জন্য। সো সব লড়াইয়ের শেষে অবশেষে ফিউরিওসা তার আসল রূপটা দেখায়। সে জ্যাকের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে যে গাড়িটা দাঁড় করানোর জন্য, কারণ ফিউরিওসা সেই গাড়িটা চুরি করে তার নিজের স্থানে পালাবে। মনে আছে তো তার মা তাকে বলেছিল যেভাবে হোক সেই গ্রিন প্লেসে তাকে পৌঁছাতে হবে। তবে জ্যাককে বোকা বানানো অত সহজ না, একই সাথে জ্যাক কোনো ভিলেনও না। ফিউরিওসা সেই ওয়েস্টল্যান্ডে একা পড়ে রয়েছে, কোনো বাহন নেই তার কাছে, সেখানে সে সার্ভাইভ করতেও পারবে না। জ্যাক চলে আসে তার কাছে এবং তাকে সুযোগ দেয় একটা বাঁচার। ফিউরিওসের মধ্যে সাহস রয়েছে, তার মধ্যে স্কিল রয়েছে, সে জাস্ট সেটাকে ব্যবহার করতে পারে না। ম্যাক্সের এরকমই তো একটা সঙ্গী প্রয়োজন। ম্যাক্স তাকে অফার দেয় যে এই ওয়েস্টল্যান্ডে সার্ভাইভ করতে হলে তাকে এই ওয়েস্টল্যান্ডের ব্যাপারে জানতে হবে। ম্যাক্স তাকে সব নলেজ দেবে, তাকে সব ধরনের শিক্ষা দেবে, এবং অবশেষে সে যখন সব অভিজ্ঞতাটা অর্জন করে নেবে তখন ফিউরিওসা চাইলে তার নিজের ইচ্ছে মতন যেখানে খুশি যেতে পারে, ম্যাক্স তাকে আটকাবে না। এবং তখন ফিউরিওসা বুঝতে পারে যে এই মানুষটার কাছে তো সুযোগ ছিল তাকে এখানে ফেলে রেখে চলে যাওয়া, তা সত্ত্বেও সে কেন ফিরে আসলো। আর সেই কারণেই সে ম্যাক্সের কথাগুলো শোনে। তারা দুজনে একসাথে তাদের জার্নি তারপর শুরু করে, এবং তারপরে আমরা এই ওয়েস্টল্যান্ডের 3 নম্বর ফোর্ট্রেসটাকে দেখতে পাই, অর্থাৎ বুলেট ফার্ম, যেখানে বেসিক্যালি অস্ত্রগুলি এগুলো তৈরি করা হয়। সো সেখানকার কেয়ারটেকার জানায় যে সেই ডিমেন্টাস যে চরম জ্বালাতন শুরু করেছে, মানে এই 3টে ফোর্ট্রেস তো একসাথেই কাজ করে, এদের মধ্যে একটা চুক্তি রয়েছে, তবে ডিমেন্টাস কোনো নিয়ম মানছে না, তার জন্য অনেক সমস্যা হচ্ছে এবং এটাকে সলভ করা প্রয়োজন। অন্যদিকে জ্যাক ফিউরিওসাকে একটা বন্দুক দেয় যেটা তাকে সার্ভাইভ করতে কাজে লাগবে। সে ফিউরিওসের জন্য জল, খাবার এবং তাকে একটা গাড়িরও ব্যবস্থা করে দেবে যদি প্রয়োজন হয়। ফিউরিওসা যখন ইচ্ছা স্থান ত্যাগ করে পালাতে পারে, জ্যাক নিজে তাকে সাহায্য করবে। তো অবশেষে তারা আবার সেই গ্যাস টাউনে গিয়ে পৌঁছায়, যেখানে ডিমেন্টাস রাজ করছে, তবে বর্তমানে তার অবস্থা খুবই খারাপ, সে হাত পাগলা হয়ে গেছে। সেই স্থানে এত মানুষ, তাদেরকে সে কন্ট্রোল করতে পারছে না। আসলে রাজকার্য তার দ্বারা এটা সম্ভব না, মানুষদের প্রপার খাবার যোগান দিতে পারছে না, মানুষদের ঠিক মতন কন্ট্রোল করতে পারছে না। সেখানে রীতিমতো একটা ক্যাওস শুরু হয়েছে, একটা রায়ট শুরু হয়েছে। ডিমেন্টাস জ্যাককে জানায় যে সে একটা মিটিং করতে চায় এই ব্যাপারে, মানে তাদের খাবারের শর্টেজও ইত্যাদির ব্যাপারে, এবং জ্যাককে ইমিডিয়েট বলে এই স্থান ত্যাগ করে চলে যেতে। বিনা তেলে তাদেরকে ফিরতে হবে, কারণ এই স্থানটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। লোকেরা পাগলের মতন আক্রমণ করছে এবং তারা কোনো মতে এই স্থানটা ছেড়ে পালায়। বাই দ্য ওয়ে, ডিমেন্টাসকে একটা বড় মনস্টার কারে দেখতে পারি, যেটার নাম হচ্ছে দ্য 6 ফুট। যাই হোক, ইমোর্টাল জয় সেই দুঃসংবাদটা শোনে, এই ডিমেন্টাসকে তো আটকানো প্রয়োজন, তবে তার উপর কিভাবে আক্রমণ করবে? সেই গ্যাস টাউন যদি সে সম্পূর্ণ ধ্বংস করে দেয় তখন কি হবে? ইমোর্টাল জয় তখন জানায় যে এখন তাদের কাছে যেটুকুনি গ্যাসোলিন তেল রয়েছে সেগুলোকে রিজার্ভ করতে হবে। তাদের পাম্প, লাইট সব বন্ধ করে দাও, যা আছে রিজার্ভ করো, এবং আগামীকাল সকালে জ্যাক সে বুলেট ফার্মে যাবে, সেখানে থাকা সব অস্ত্রগুলি তার সেই ট্যাঙ্কারে ভরে ভরে আনবে। কালকেই তারা ডিমেন্টাসের উপরে আক্রমণ করবে।
বাই দ্য ওয়ে সেখানে আমরা আরেকজন মানুষকেও দেখতে পাই, মোটামুটি এর আগেও বহুবার তাকে দেখেছি। তার নাম হচ্ছে দ্য পিউপিল ইটার। সে হচ্ছে সেই গ্যাস টাউনের একজন মেয়র, এবং এই মানুষটার সাথে ইমোর্টান জয়ের বন্ধুত্ব মোটামুটি অনেক বছর আগে থেকে রয়েছে, মানে সেই তবে থেকে যখন থেকে ইমোর্টান জয় এই সিটাডেলের উপরে রাজও করেনি। যাই হোক, পরের দিন সকালবেলা তারা সেই বুলেট ফার্মের উদ্দেশ্যে যাচ্ছে যেখান থেকে তারা অস্ত্র আনবে। তবে এবার জ্যাক ফিউরিয়াসাকে সেই ওয়ার্ডিকে নেয়নি, বরং তাকে একটা ছোট গাড়ি দিয়েছে যেটার নাম হচ্ছে ভ্যালিয়েন্ট। জ্যাক যেন কিছু একটা বুঝতে পেরেছে যে কিছু একটা খারাপ হতে চলেছে, এবং তারা যখন বুলেট ফার্মে গিয়ে পৌঁছায় দেখে যে সম্পূর্ণ স্থানটা খালি, তছনছ হয়ে গেছে, যেন কিছু একটা হয়েছে। ডিমেন্টাসের একটা কুকুরের মুখে একটা মানুষের পা। ডিমেন্টাস কোনো একটা পাগলামি তো করেছে এখানে। আসলেই সেটা, ডিমেন্টাস এই সম্পূর্ণ বুলেট ফার্মের উপরে আক্রমণ করেছে এবং এটাকে কবজা করে নিয়েছে, এবং সে ফাঁদ পেতে রেখেছিল যে কখন ওয়ার্ডরিকটা আসবে এবং সেটাকে সে লুটবে। সেখানে এক চরম অ্যাকশন হয়। ফিউরিওসা কয়েকবার ডিমেন্টাসকে হত্যা করারও চেষ্টা করে, কারণ তার মনে তো সেই বদলাটা রয়েছে যে তার মাকে সেই ডিমেন্টাস হত্যা করিয়েছিল। তবে সে ডিমেন্টাসকে হত্যা করার সেই সুযোগটা পায় না। ডিমেন্টাস খুবই চালাক। যাই হোক, সেই লড়াইয়ের দরুন সেই ওয়ার্ডরিকটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে ফিউরিওসা সময় মতন জ্যাককে সেখান থেকে বাঁচিয়ে তো নিয়ে বেরোয়, তবে ডিমেন্টাস এবং তার সম্পূর্ণ টিম তাদের পিছু করেছে। অবশেষে একটা লম্বা চেসিংয়ের পর তারা দুজনই ধরা পড়ে যায়। সেই চেসিংয়ের দরুন জ্যাকের হাতে একটা গুলি লেগেছে এবং ফিউরিওসার একটা হাত খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। ডিমেন্টাস তাকে ফাইনালি ধরে নিয়েছে এবং তাদেরকে একটা খারাপ শাস্তি দেয়। ডিমেন্টাস প্রশ্ন করতে থাকে যে তোমরা কোথায় পালাচ্ছিলে? পালানোর তো কোনো রাস্তা নেই, না আছে কোনো আশা। কোন আশায় তোমরা পালাচ্ছিলে? ডিমেন্টাসকে দেখে বুঝতে পারি যে সে সত্যি পাগল হয়ে গেছে। সে তার মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছে। সে আরো ব্রুটাল হয়ে গেছে এবং সে নিজেকে এখন ডার্ক ডিমেন্টাস বলছে, যার মধ্যে মায়া দয়া কোনোটাই নেই, যেটা তার মধ্যে ছিল না। এখন তার মধ্যে এথিক্সটাও নেই। সে জ্যাককে একটা ব্রুটাল শাস্তি দেয়, বাইকগুলোর সাথে তাকে বেঁধে ঘষতে ঘষতে চারদিকে ঘোরায়, তাকে একটা ভয়ানক মৃত্যু দেয়। অন্যদিকে ফিউরিওসার হাতটা বেঁধে তাকে ঝুলিয়ে রেখেছিল। ফিউরিওসার সেই হাতটা চরম ড্যামেজ হয়েছিল এবং ফিউরিওসা তার নিজেরই সেই হাতটা কেটে তার বাঁধন মুক্ত হয়ে এবং ডিমেন্টাসের সেই গাড়িটাকে একদম খারাপ করে সেখান থেকে পালিয়ে যায়, যাতে তাকে আর কেউ ধরতে না পারে। বেশ কিছু দূর পৌঁছে আহত ফিউরিওসা মাটিতে লুটিয়ে পড়ে এবং পরে যখন তার হুঁশ আসে, সে দেখতে পায় যে সেই র্যাচেটরা তাকে নিয়ে গেছে, তার চিকিৎসা করছে। তার ক্ষতস্থানে সেই পোকাগুলো ছেড়ে দিয়েছে যাতে তার হাতে কোনো ইনফেকশন না হয়। তবে সেই স্থানটা এতটাই ভয়ানক যে ফিউরিওসা সেখান থেকে পালায়। যাই হোক, ফিউরিওসা নিজের পরিচয়টা দেয় যে সে হচ্ছে প্রেটোরিয়ান ফিউরিওসা এবং তাকে সেই সিটাডেলে নিয়ে যাওয়া হয়। ফিউরিওসা সেখানে ইমোর্টান জোকে সব কথা বলে যে ডিমেন্টাস সেই গ্যাস টাউনে একটা ধোঁয়া তৈরি করেছে যাতে মনে হয় যে গ্যাস টাউন ধ্বংস হয়ে গেছে এবং এই সিটাডেল থেকে সব সৈন্যরা এবং ইমোর্টান জয় তারা যাতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডিমেন্টাস গ্র্যাপলিং হুক সব কিছু নিয়ে আসছে এই সিটাডেলের উদ্দেশ্যে, কারণ তার আজকে সিটাডেলটাকেই দখল করার প্ল্যান রয়েছে। সো তখন জো প্ল্যান করেছে যে ঠিক আছে, তারা এমনভাবে জিনিসটা সাজাবে যাতে ডিমেন্টাস মনে করে যে তারা গ্যাস টাউনের উদ্দেশ্যেই যাচ্ছে, তবে তারা যাবে না। ডিমেন্টাস সেই ফাঁদে পা দিয়ে দেয় এবং সেখান থেকে শুরু হয় একটা বড় যুদ্ধ, যেটাকে দ্য 40 Days ওয়েস্টল্যান্ড ওয়ার বলা হয়। এদিকে ফিউরিওসা তার একটা মেকানিক্যাল আর্মস বানিয়ে নিয়েছে, কারণ তার হাতটা তো কাটা। একই সাথে তার সেই হাতেই কিন্তু তার বাড়ির সেই লোকেশনটা মার্ক করা ছিল, মানে ট্যাটুটা করা ছিল তারার। ফিউরিওসা এখন তার সম্পূর্ণ গেট আপটা চেঞ্জ করে নিয়েছে এবং এখন তাকে এক্স্যাক্টলি সেই 2015 সালের ফিউরি রোড সিনেমার যে ফিউরিওসা ছিল না, যে চরিত্রটাকে পোর্ট্রে করেছিলেন চার্লিস থিওন, তার মতন অনেকটা লাগছে। তবে আমার অভিনেত্রী আনিয়া টেলর জয়ের বর্তমান লুকসটা একদমই ভালো লাগে না। তাকে আগে ভালো লাগতো, বাট ইদানিং তার অ্যাক্টিং এবং তার লুকসটা আমার একদমই পছন্দ হয় না। যাই হোক, ডিমেন্টাস এই লড়াইতে প্রায় হেরেই গেছে। এখন সে নিজের জীবনটা কিভাবে বাঁচাবে সেটার প্ল্যান করবে। ফিউরিওসা চলে যায় তাকে হত্যা করার জন্য। তার অল্প কিছু সঙ্গী যারা আলাদা আলাদা হয়ে ফিউরিওসাকে তো খুঁজছে, তবে তাদেরও তো আলাদা শত্রু রয়েছে। মনে আছে ডিমেন্টাস সেই দ্য অক্টোপাসের সাথে শত্রুতা করেছিল? তার লোকেরা বর্তমানে ডিমেন্টাসের যে রাইট হ্যান্ড অর্থাৎ সেই রিজডেল পেলকে হাতে নাতে ধরে নেয় এবং তাকে হত্যা করে ফেলে এবং অবশেষে সে ডিমেন্টাসের মুখোমুখি হয়। প্রথমে সে ডিমেন্টাসকে যেমন তেমনভাবে হত্যা করেনি, তাকে একটা বাঁচার সুযোগ দিয়েছে, তাকে এমন আশা দেখিয়েছে যাতে সে মনে করতে পারে যে সে হয়তো জিতে গেছে বা সে হয়তো বেঁচে যাবে। তবে সে ডিমেন্টাসকে সেইভাবেই শাস্তি দিতে চায়, সেইভাবেই কষ্ট দিতে চায় যেমনটা সে ফিউরিওসাকে বহু বছর আগে দিয়েছিল। অবশেষে ডিমেন্টাস যখন সম্পূর্ণ হার মেনে নিয়েছে, সে জানতে চায় যে এই মেয়েটা কে যে তাকে হত্যা করার জন্য এতটা পাগলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ডিমেন্টাস দেখেছে যে এই মেয়েটার সাথে একটা ছেলে ছিল যাকে সে ভালোবাসত। ছেলে বলতে সেই জ্যাকের কথা বলছি, যাকে ডিমেন্টাসের লোকেরা হত্যা করেছিল নিষ্ঠুরভাবে। ডিমেন্টাস হয়তো ভেবেছে যে এই মেয়েটা হয়তো তার লাভারের সেই মৃত্যুর বদলাটা নিচ্ছে, তবে একদমই না। এটা যে সেই ছোট্ট মেয়েটা যে কথা বলতো না, যাকে ডিমেন্টাস ইমোর্টান জোয়ের হাতে ছেড়ে দিয়েছিল,
এটা সে জানে না, সে অ্যাকচুয়ালি সব ভুলেই গেছে। ফিউরিওসা তাকে অনেকবার মনে করানোর চেষ্টা করে, তবে তার মাথায় কিছুই আসছে না, যদিও পরে সে সেটা বুঝতে পারে। তবে যেমনটা একটু আগে বলেছিলাম, অ্যাজ এ ভিলেন হিসেবে ক্রিস হেমসওয়ার্থ জাস্ট আগুন ছিল এই সিনেমা। সে এতটা পাগল, এবং কেন এতটা পাগল প্রত্যেকটা জিনিস আমরা বুঝতে পারি। এই ওয়েস্টল্যান্ড, চারদিকের এত মানুষ, প্রতিটা নিষ্ঠুরতা তাকে এরকম পাগল বানিয়ে দিয়েছে। তার মধ্যে কোনো মৃত্যু ভয় নেই, এবং সে চায় যে ফিউরিওসা তাকে হত্যা করে ফেলুক এবং তার জায়গাটা নিয়ে নিক। ফিউরিওসা তো তার মতনই তো, সে ডিমেন্টাসকে হত্যা করে যে আনন্দটা পাবে, ডিমেন্টাস এতদিন মানুষের হত্যা করে সেই আনন্দটাই তো পেত। তবে ফিউরিওসা কোনোভাবেই মানতে নারাজ যে সে ডিমেন্টাসের মতন না। তবে কি হবে লাস্টে ডিমেন্টাসের? ফিউরিওসা কি তাকে ফাইনালি হত্যা করবে, নাকি তাকে টর্চার করবে, নাকি তাকে জ্যান্ত রেখে দেবে? এখানে বহু মানুষ নানান জিনিসে বিশ্বাস করে। কেউ মনে করে যে সে ডিমেন্টাসকে মাথার পিছনে গুলি মেরেছিল, যেমনটা ডিমেন্টাস চেয়েছিল, নাকি ডিমেন্টাসকে ঠিক সেইভাবেই হত্যা করবে যেভাবে সেই জ্যাককে হত্যা করা হয়েছিল, নাকি অনেক বছর আগে ম্যারি অর্থাৎ ফিউরিওসার মাকে যেভাবে ডিমেন্টাসের লোকেরা হত্যা করেছিল। তো কি হলো ফাইনালি ডিমেন্টাসের? ওয়েল, হয়তো একটা জিনিস হয়েছে যেটা সত্য, কারণ এই ন্যারেটর যে আমাদের এই গল্পটা শোনাচ্ছে, সে ফিউরিওসার মুখ থেকে এটা শুনেছে। সেই সিটাডেলের মধ্যে যেখানে সব গাছপালাগুলো রাখা হতো, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সেই স্থান যেখানে ফিউরিওসা এবং জ্যাকের মধ্যে ভালোবাসাটা হয়েছিল। সেখানে একটা গাছ ছিল, অদ্ভুত একটা গাছ, যেটা মাটি ফুঁড়ে বেরোয়নি, বরং একটা মানুষের শরীর ফুঁড়ে বেরিয়েছিল। এটা হচ্ছে সেই গাছটা যেটার বীজই তো ফিউরিওসার মা ফিউরিওসাকে দিয়েছিল। দেখুন, আমরা এক্স্যাক্টলি তো জানতে পারি না যে ফিউরিওসা ডিমেন্টাসের সাথে কি করেছে, তবে আমরা অনুমান করতে পারি যে এটাই ডিমেন্টাসের শেষ পরিণতি। তবে ফিউরিওসা সে তো অলওয়েজ স্বপ্ন দেখেছে এই স্থান ত্যাগ করে সেই গ্রিন প্লেসে যাওয়ার। তবে সে একা যাবে না, কারণ তার মতন বহু মানুষ রয়েছে যারা সেখানে ফেসে রয়েছে। সেই ব্রিডার্সরা, সেই মায়েরা, যাদেরকে মোর্টেন জয়ী সেখানে আটকে রেখেছে শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য। এবং ফিউরিওসা তাদের প্রত্যেককে নিয়ে সেই ওয়ার্ল্ডকে চেপে সেখান থেকে পালিয়ে যায় সেই দ্য গ্রিন প্লেসের উদ্দেশ্যে। আর এরপরে কি হয়? এরপরে শুরু হয় আর একটা বড় ইভেন্ট, যে স্টোরিটা আমরা 2015 সালের ম্যাড ম্যাক্স ফিউরি রোড সিনেমাতে দেখেছি। আর সেটারও যদি একটা ডিটেইল এক্সপ্লেনেশন চান আপনারা, তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তবে এই ভিডিওটা অর্থাৎ এই সিনেমার এক্সপ্লেনেশন আপাতত এইটুকুনি। কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের ওপিনিয়ন্সগুলো বলবেন। ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এবং এই ভিডিও আপাতত এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।